মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সম্পত্তিতে নজর এবার আয়কর দফতরের এবং সকাল থেকেই মুর্শিদাবাদ এবং বীরভূম এই দু জায়গাতে তার বাড়ি এবং অফিস একাধিক জায়গায় আয়কর তল্লাশি চলছে। অন্যদিকে শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে আজ তলব করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আর এবার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার, যিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, তাকে ডেকে পাঠালো ইডি। তাকে তলব করা হয়েছে আজ সকাল 11:30টায় সিজিও কমপ্লেক্সে। এই দুটো খবরেই আমাদের নজর থাকবে। তবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সম্পত্তিতে যে নজর রয়েছে আয়কর দফতরের এবং যে অভিযোগ উঠছে আয়কর দফতরের তরফ থেকে, যেটা জানা যাচ্ছে যে আয়কর ফাঁকি দিয়েছেন তিনি এবং সেই জন্যই একাধিক জায়গায় আয়কর তল্লাশি চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আপডেট। দেখো, আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন এবং যেটা তুমি বলছিলে যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঠিকানায় তারা রয়েছে। বাইরন বিশ্বাস তিনি বিধায়ক এবং তার মূলত ব্যবসা, যে ব্যবসা রয়েছে সেটা ওপরেই কিন্তু নজর রেখেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কয়েক মাস আগেই তাদের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগে যেটা অভিযোগ করা হয়েছিল যে বাইরন বিশ্বাসের একাধিক ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসার টাকা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে কিন্তু ঘোরানো হয়েছে। এবং এই অভিযোগ পাওয়ার পরেই যেটা আয়কর দপ্তর সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রাথমিক একটা ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পরেই কিন্তু আজকে ভোর থেকেই কিন্তু 50 থেকে 60 জন আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে নেমেছেন। মূলত তারা দেখতে চাইছেন যে বাইরন বিশ্বাস বা তার যে ব্যবসার যে সংস্থা রয়েছে তারা যে আয়কর দিচ্ছে সেখানে কর ফাঁকি দেওয়া হচ্ছে কিনা। প্রাথমিক অভিযোগ কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং শেল কোম্পানি খোলা হয়েছে, সেখান থেকে কিন্তু টাকা ঘোরানো হয়েছে। মূলত এই জিনিসকে সামনে রেখে, এই তথ্যকে সামনে রেখেই আজকে সকাল থেকে বাইরন বিশ্বাস, তার ক্লোজ অ্যাসোসিয়েটরা এবং একাধিক যে কোম্পানির নাম পাওয়া যাচ্ছে, অফিসের যে সংস্থা রয়েছে তার বিভিন্ন অফিস রয়েছে, সেখানে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন। মূলত ডকুমেন্ট দেখা হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড ডকুমেন্ট। তুমি জানো যেটা আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা আগেও আমরা জানতে পেরেছি যে একাধিক কোম্পানির নাম পাওয়া গেছে এবং সেই কোম্পানির যে অ্যাকাউন্টস রিলেটেড ডকুমেন্ট রয়েছে বা অ্যাকাউন্টেন্টরা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত আয়কর দপ্তরের আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে বাইরন বিশ্বাসের যে ব্যবসা রয়েছে, যেটা তিনি অফিসিয়ালি দেখিয়েছেন, তার বাইরে কোনো ব্যবসা রয়েছে কিনা, তিনি শেল কোম্পানি খুলে কোনোভাবে টাকা ঘোরানোর চেষ্টা করেছেন কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, অন্যদিকে আয়কর দপ্তর সূত্র মারফত আমরা জানতে পারছি যে অ্যাকাউন্টেন্টদের জিজ্ঞাসাবাদ করা হবে, যারা মূলত অ্যাকাউন্টস রিলেটেড যে ডকুমেন্ট তৈরি করতেন বা লেনদেন করতেন তাদের কিন্তু নজরে রেখেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট সামলাতেন বা তিনি একেবারে, অর্থাৎ সব দিকেই নজরে থাকছে আয়কর দপ্তরের এবং সেই কারণেই আজ সকাল থেকেই তাদের এই তৎপরতা। আপাতত ধন্যবাদ প্রকাশ তোমাকে। কিন্তু আজকে দিনের যে অন্যতম গুরুত্বপূর্ণ খবর যে 16 মাস পর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা মুখোমুখি বৈঠকে বসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং থাকছেন 10 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ। মূলত এই রাজ্যের বঞ্চনার কথাই তুলে ধরবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন ইঙ্গিত তিনি দিয়েছেন। শুধু তাই নয়, আজকে নতুন সংসদে বেলা 11টায় এই বৈঠক বসবে এবং ঠিক 16 মাস আগে 5 অগস্ট বসেছিল শেষবার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল। তারপর আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। গতকালই আপনারা জানেন ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে এবং তারপরে এই সাক্ষাৎ। আর দিনের শুরুতেই আজকে দুটি জায়গায়, একদিকে তল্লাশি, একদিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম, তার সব টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়।
সুদীপ্তবাবু, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। 5 অগস্ট গত বছর যখন বৈঠক হয়েছিল তখনও কিন্তু এই অভিযোগই ছিল, বঞ্চনা করা হচ্ছে বাংলাকে, এবং শুধুমাত্র বাংলা বঞ্চিত হচ্ছে। বাংলায় এজেন্সির তৎপরতা সব থেকে বেশি। সিবিআই বলুন, ইডি বলুন, আয়কর বলুন, প্রত্যেকটা এজেন্সি তৎপর হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে। এবং তার পাশাপাশি 100 দিনের কাজ, আবাস, স্বাস্থ্য, মিড ডে মিল সমস্ত কিছুতে কিন্তু বঞ্চনা করা হচ্ছে, এমনটাই মুখ্যমন্ত্রীর অভিযোগ। কেন বাংলাকে সবচেয়ে বেশি বঞ্চনা করছে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি গত বেশ কয়েক বছর হলো উনি এজির কোনো রকম রিপোর্ট কেন্দ্রে পাঠাচ্ছেন না, এবং এটা সংসদে আমাদের অর্থমন্ত্রী বলেছেন। আমি আপনাকে বলছি, যে কটা স্কিমের নাম বলছেন, যদি এটাকে অডিট না করান 1 পয়সা দেওয়া হবে না। এই ব্যাপারে একদম শিওর থাক, আপনি প্রধানমন্ত্রীর কাছে যান, রাষ্ট্রপতির কাছে যান, আমেরিকার রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যান, 1 পয়সা দেওয়া হবে না। কত টাকা চুরি করেছেন সেই রিপোর্টটা পাঠান। এদিকে দিয়ে আপনি বলবেন, আমি একটু অ্যাড করে দিচ্ছি। কলকাতা হাইকোর্টের তরফ থেকেও কিন্তু এটা বলা হয়েছিল যে সবাই তো অবৈধ, যে 100 দিনের কাজের বকেয়া, সকলেই তো আর অবৈধভাবে কাজ করেনি, অনেকেই তো বৈধভাবে কাজ করেছে, অনেকের জব কার্ড তো বৈধ, তাহলে তাদের টাকা কেন মেটানো হচ্ছে না? যেগুলো অবৈধ সেগুলো মেটানো না হোক, সেগুলো অডিট করার পর হোক, কিন্তু যারা কাজ করলেন তাদের টাকা অত মেটানো হচ্ছে না। ঘটনা হচ্ছে যারা বৈধ, যারা অবৈধ, তাদের যে টাকাটা চুরি করে এরা যে সাইফন করে পাঠিয়েছে কাশীকর্ণ ব্যাংকে, ওই টাকাটা ওখান থেকে এনে এই লোকগুলোকে পেমেন্ট করে দিক। যে টাকাটা এরা চুরি করে অন্য দেশে পাঠিয়েছে সেই টাকাটা এনে যারা চুরি করেছে তাদের জেলে ঢুকিয়ে ওই টাকাটা এদের পেমেন্ট করুক। এর দায়িত্ব রাজ্য সরকারের। আবার বলছি, যদি এদের পেমেন্ট করা হয় এনার্জি সৃষ্টি হবে, এনার্জি তাহলে একটা চুরিকে মানে এনকারেজ করা হবে। একদম এনার্জি তৈরি হয়ে গিয়েছে। আমি বলছি তোমাদের কাছে দাঁড়ান। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বৈধ এবং অবৈধ যেভাবে আধার কার্ডের সঙ্গে লিংক করার ফলে কার্ডগুলো একেবারে চিহ্নিত হয়ে গিয়েছে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া ছিল যে অবৈধ কার্ডগুলোকে বাতিল করে যে টাকা রয়েছে, একদম আপনি যা বললেন, সেই টাকাটা উদ্ধার করা হোক এবং সেটা যথাযোগ্য জায়গায় দেওয়া হোক। কিন্তু যারা যোগ্য রয়েছেন তাদের টাকাও কেন্দ্র আটকে রাখতে পারে না, সেই টাকা কেন্দ্রকে দিতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্ট দাঁড়ায়। এই রিপোর্ট যদি না সাবমিট করা হয় তাহলে কিছুতেই পয়সা দেওয়া হবে না। সুদীপ্ত একটু কিছুতেই পয়সা দেওয়া হবে না। আপনি কপ পেয়েছেন, এই এক অন্যায় করবে। সুদীপ্ত আপনি কপ পেয়েছেন, দাঁড়ান, আমি অন্য রাজ্যের উদাহরণ দেব। বাবু আপনি কপ পেয়েছেন। আমি বলছি যে দুটো সরকারের তুতু মেতে আসলে বাংলার গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। একদল হিসেব দেবে না কেন? হিসেব মানে কি? আয় আর ব্যয়। হিসেব তৃণমূল দিতে পারবে না, কারণ এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি, এত টাকা মাল ঝাড়িয়েছি, 3টে কলম করতে হবে, ওরা হিসেব দেবে না। আর 50 বার কার্ডগুলো তো চিহ্নিত নাকি করা হয়েছে, তাহলে সেটা সামনে আসছে না কেন? সাইফন করে নিয়ে গেছে। আমি তো বলছি চুরি করেছে ওরা, কিন্তু আমার কথা হচ্ছে সুদীপ্ত বাবু, 50 বার এলো কেন্দ্রীয় দল, একজন পঞ্চায়েত প্রধানকে অ্যারেস্ট করেছেন, একজন জেলা পরিষদের মেম্বারকে অ্যারেস্ট করেছেন, একজন এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, একজন ডিএম বিরুদ্ধে ব্যবস্থা করেছেন। আপনারা যখন ছিলেন আপনারা কান্তি গাঙ্গুলিকে জেলে ভরা হয়েছে হয়নি? আপনারা এই যে বড় বড় খুন করেছেন, রক্তপাত ভাত খাইয়েছেন, কেউ চলে গেছে, কেউ চলে যায়নি। শুভেন্দু আপনার নেতা, এবার তো 30 জন চলে গেছে। শুভেন্দু আপনার নেতা, শুভেন্দু বাবু 100% honest man, হেমন্ত শুভেন্দু বাবু 100% honest man, হেমন্ত বাবু 100% honest man। এবং আপনি যদি ওদের বলেন তাহলে ছেলে কি করে 700 টাকার একজন কেরানি কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয় বর্তমানে? আজকে মানুষের বঞ্চনা, মানুষের বঞ্চনা। সবাইকে একবার থামাই। দেবনারায়ণ বাবুর কাছে যাই। এরাজ্যের মানুষের বঞ্চনা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। অবৈধ কার্ডগুলো বাতিল করার যে প্রক্রিয়াটা গ্রহণ করার কথা ছিল, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকারকে সাধারণ মানুষের যারা 100 দিনের কাজ করেছেন তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে, এবং তার পাশাপাশি মানুষকে কাজ দিতে হবে, কাজের সুরক্ষা দিতে হবে। রাজ্য সরকার কতটা সদিচ্ছা দেখিয়েছে, কতটা সক্রিয়তা দেখিয়েছে? আজ একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক। দেবনারায়ণ বাবু, আচ্ছা, আমি দূরে আছি, দয়াপূর্বক এখান থেকে স্কাইপে করছি, দয়াপূর্বক কেউ কথা বলবে, তাহলে কিছু শোনা যাবে। সুদীপ্ত বাবুর ইনফরমেশন জন্য বলছি, এই কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের সরকারের যে উকিল করেছিল, পরিষ্কার বলেছিল হিসাব দেওয়া হয়ে গেছে, গত মার্চের মধ্যে পুরো হিসাবটা দেওয়া হয়ে গেছে। অস্বীকার কিন্তু বিজেপি যে টুইট করছিল সে অস্বীকার করে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ একটা অবৈধ কাছে টাকা যাচ্ছে, কিন্তু আজকে বিজেপি আজকে বেশি কিছু না, এই উত্তরপ্রদেশে 2 লক্ষ কাজ
সেখানে বাতিল হয়েছে, সে টাকা দিতে হবে। 3 লক্ষ, 3 লক্ষ, প্রায় 3 লক্ষ। আমি দূরে আছি, আমাকে কথাটা বলতে দেন। আমার প্রশ্ন অন্য যে রাজ্যগুলো, এই যে বিজেপি শাসিত একটা টাকা উদ্ধার হয়েছে কেন বলো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অবৈধ তার মানে কাজ বাতিল করলে টাকা উদ্ধার হয় না। একদম, আমি চন্দনদার কাছে এজিকে দিয়ে ওরা অডিট করিয়েছেন, আমি বুঝতে পেরে গেছি। এজিকে দিয়ে ওরা অডিট করিয়েছেন, তাই জন্য উত্তরপ্রদেশের সব দোষ স্খালন হয়ে গেছে, সব পাপ স্খালন হয়ে গেছে। আপনার দাবি এ রাজ্যে এজি দিয়ে অডিট করানো হয়নি, রিপোর্ট পাওয়া যায়নি, সেই কারণে এ রাজ্যের মানুষকে বঞ্চিত হতে হবে। চন্দনদা, না, আমি একটা কথা তোমাকে পরিষ্কারভাবে বলা যেতে পারে, সেটা হলো যে আজকে যে প্রসঙ্গটা উঠছে তাতে এই তৃণমূলের দলনেতা লোকসভার পরিষ্কারভাবে কিন্তু একটা স্টেটমেন্ট করেছেন যে এখানে দুর্নীতি হয়েছে 38,000 গ্রাম, দুর্নীতি যে অঞ্চলগুলোতে হয়েছে তাকে বাদ দিয়ে করুন, অর্থাৎ প্রাইমা ফেসি দুর্নীতিকে স্বীকার করে নিয়েছেন। এখন 4টে জেলায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি 4টে জেলায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি ভাবে আরেকটি জিনিসও দেখো, এই যে টাকাটা গরিব মানুষের টাকাটা, গরিব মানুষ কিন্তু চাতক পাখির মতো অপেক্ষা করে আছে, অথচ এরা কি করছে, এরা রাজনীতিটা কোন টেবিলে করছে? একদিকে যেমন এরা দাবি করছে যে কেন্দ্রীয় সরকার দাবি করছে হিসেবে, যে সুদীপ্তর কথা, আমার প্রশ্ন সেখানে না, সুদীপ্তকে তো আইন অনুসারে যেতে হবে এই কারণে 56টা কমিটি বিভিন্নভাবে, তার মধ্যে ইনভেস্টেড কমিটি ছিল, মানে এর জন্য কনসেন্ট্রেটেড কমিটি ছিল 21টা, যে কমিটি এই রিপোর্টটাকে তৈরি করেছে, গ্রাউন্ড রিপোর্টটাকে 100 দিনের কাজের ওপরে, তারা রিপোর্টটাকে দেবে ক্যাগের কাছে। একেবারে, অর্থাৎ আলটিমেটলি আমরা রিপোর্টের কোনো ভ্যালু পেলাম না। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, এইখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এবং সাধারণ মানুষের এটাই প্রশ্ন যে স্বচ্ছতাটা আমি কোথায় দেখছি? না রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্বচ্ছতা দেখছি, না কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো স্বচ্ছতা দেখছি। অন্যান্য রাজ্যে, অন্যান্য রাজ্যে এই যে বকেয়া রয়েছে এবং এই যে ভুয়ো জব কার্ড রয়েছে, সেগুলোর হিসেব নাকি রাজ্য দিয়ে দিয়েছে সেই সব রাজ্য, এবং সেই অনুযায়ী রিপোর্ট পাওয়ার পর কেন্দ্র টাকা ছাড়ছে। তাহলে এখানে সেটা হচ্ছে না, এবং কেন্দ্র কিন্তু এখনো চুপ করে আছে, স্বচ্ছতার অভাব আছে। আপনি দেখুন, রাজ্যপালের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক চিঠি পত্র ডকুমেন্টস দিলেন, রাজ্যপাল সেটা পৌঁছে দিলেন, তার উত্তর কোথায়? তাহলে একটা তো দুটো তরফই, কেন্দ্র বলছে এরা চোর, তার কোনো শ্বেতপত্র নেই, আবার রাজ্য বলছে আমরা চুরি করিনি, তার কোনো শ্বেতপত্র নেই যে কতখানি টাকা বাকি আছে, 15,000 কোটি টাকা না 1,15,000 কোটি টাকা, আমরা তো সেটাও বুঝতে পারছি না। তো কোথায় এই দুটো তরফই যদি একটা শ্বেতপত্র বেরোয়, আমাদের তো সেটা জানতে হবে। সব মানুষের টাকা আটকে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, সব মানুষের টাকা আটকে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বঞ্চনার প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বেলা 11টায় শুরু হবে সেই বৈঠক। শুধুমাত্র 100 দিনের কাজ বা আবাসের ক্ষেত্রেই যে বঞ্চিত হতে হচ্ছে বঙ্গবাসীকে, এমনটা নয়। মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ, হাসপাতালে গেরুয়া রং করতে হবে, এবং সেই রং করার জন্য কিন্তু সেই রং করা হয়নি বলে টাকা আটকে রেখেছে কেন্দ্র, অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু বাংলার মানুষকে বঞ্চনার মুখোমুখি হতে হচ্ছে, তার অভিযোগ শুনুন। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি, যে গেরুয়া রং করতে হবে, আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের বানটা শুরু করি, এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় যাব। রবীন্দ্রনাথ বাবু, ইতিমধ্যেই বিরোধীরা যে অভিযোগটা করতে শুরু করেছেন যে আজকে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের বঞ্চনার কথা বলতে, বেশ, কিন্তু তার পাশাপাশি তাদের এটাও অভিযোগ যে যখন নীতি আয়োগের বৈঠক হয়, যেখানে রাজ্যের দাবি দাবাগুলো তুলে ধরার কথা, সেই বৈঠকে কেন মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকেন? সেখানেই তো জেনে যাওয়ার কথা এ রাজ্যের মানুষের কি চাহিদা। এটা দেখে আজ গতকাল উনি INDI জোটে থাকলেন, আজকে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন 10 জন সাংসদ নিয়ে, দেখে কেমন যেন একটা ভারসাম্যের রাজনীতি মনে হয়। এবং বিরোধীদের যে সন্দেহ হচ্ছে, যে পশ্চিমবঙ্গের যারা বিরোধী আছেন তাদের যে সন্দেহ হচ্ছে যে বিকজ তিনি এর আগে NDA জোটে ছিলেন,
এবং সেই এনডিএ জোটে প্রাথমিক পর্যায়ে যখন ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন দেখা করতে যাচ্ছেন কালকে একটা জোটের বৈঠক সেরে, তখন তাদের সন্দেহটা অনেক বেশি কিন্তু হয়। সত্যি কি ভারসাম্যের কথা বলা যায়? কারণ আজ সকাল থেকেই যেভাবে আমরা এজেন্সি তৎপরতা দেখছি ফের, এবং একজন বিধায়ক যিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার বাড়িতে এবং অফিসে চলছে আয়কর দপ্তরের হানা। সেটা তো একটা ট্যাকটিক্যাল পার্ট হতে পারে। আমি ভারসাম্যের কথা যেটা বলছেন বলতে পারি যে ভারসাম্যের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ কতটা উপকৃত হচ্ছে, এইটা একবার উনি ওখানে যাচ্ছেন। কিন্তু ভারসাম্যের অভিযোগ কি করা যায়? প্রসঙ্গটা এই কারণে উঠছে কুসুমিতা, যে আজকে একটা মানুষের নির্দিষ্ট চারিত্রিক একটা অবস্থান থাকে, তো খুব স্বাভাবিক এই অবিশ্বাসের বাতাবরণ কেন বারবার এটা প্রমাণিত হয়েছে। এবং এর আগে বিভিন্ন সময় বিজেপির সাথে মমতা ব্যানার্জির পলিটিক্যাল ইকুয়েশন এবং বাংলার রাজনীতির ক্ষেত্রে মেরুকরণের যে ভূমিকা, এই ঘটনাগুলোকে যদি সামনে রাখা যায়, রবীন্দ্র যে প্রশ্নগুলো করলেন সেটা সার্বিক প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন। কিন্তু একটা জিনিস আমি এখানে একটু ডিপার্চার করব, সেটা হলো আমরা কিন্তু যেটা চাই সেটা হলো 100 দিনের কাজ, যেটা মূল উদ্দেশ্য উনি যাচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি মোদিজি নন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিটিং হোক, রেজলিউশন বেরিয়ে আসুক, গরিব ওই মানুষগুলো যেন টাকা ফেরত পায়, এটা আমাদের প্রথম। অবশ্যই তাই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সব মিলিয়ে আরো 10 জন সাংসদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে।